আমাদের সামনে রয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়, গুচ্ছ রয়েছে এবং অধিভুক্ত ৭ কলেজ রয়েছে এবং ন্যাশনাল রয়েছে। এছাড়াও খুলনা বিশ্ববিদ্যালয় রয়েছে, সাথে কুমিল্লা বিশ্ববিদ্যালয় তো আছে। তো আজকে আমরা তোমাদেরকে এমন টপ ১৫টি প্রশ্ন সমাধান করে দিব, যে টপ ১৫টি প্রশ্ন সমাধানের মাধ্যমে ওই ১৫টা থেকে তুমি মিনিমাম তুমি ১০০ থেকে ২০০ কোশ্চেন তৈরি করতে পারবা। আমি আবার বলতেছি, মিনিমাম ১০০ থেকে ২০০ কোশ্চেন তুমি তৈরি করতে পারবা। আলোক কি অ্যাডমিশনের জন্য বা আর ইউ জিএসটির জন্য না, আলোক বই হচ্ছে জবের জন্য, চাকরি প্রার্থী যারা তাদের জন্য। তোমরা সেখানে তুমি ব্যাকরণটা পড়তে পারবে, এত উত্তেজনা দরকার নেই, উদ্দীপনা দরকার নেই। তোমরা শুধু অ্যাডমিশন মানে কিংবদন্তি পড়বা, ওটা বেস্ট তোমাদের জন্য। সর্বোচ্চ প্রশ্ন কমন আসে হালাল ভাবে, কিচ্ছু লিখতে হবে না, শুধু ২ চোখ দিয়ে দেখবা, হয় হাতে ফোনটা রাখবা না টেবিলে ফোনটা রাখবা, একটা ফোটাও লিখতে হবে না। কারণ এই ক্লাসটা আমি এইচএসসি 25-এর জন্য বা 26-এর জন্য ক্লাস দিচ্ছি না, এটা ক্লাস দিচ্ছে এক্সপার্টদের জন্য, যারা বিভিন্ন সময় অনেকদিন ধরে জার্নিতে আছে, অ্যাডমিশন জার্নি, তাদের জন্য মূলত এই ক্লাসটি মূলত। সুতরাং তোমাদের খাতায় সবকিছু লেখা আছে, তোমাদের কিচ্ছু লিখতে হবে না, শুধু দেখবা, ভাইয়াকে দেখবা আর হচ্ছে ক্লাস করবা। ক্লাসের নাম কি দিয়েছি আমরা? অন শর্ট। কি দিয়েছি বলতো? অন শর্ট রিভিশন বুক। এটা আমার একটা বই আছে, তো সেই বইয়ের শেষ প্রহর, বইয়ের নাম কি? শেষ প্রহর। তো শেষ প্রহর ১-এর মধ্যে ১৫টি প্রশ্ন আছে, সেই 15টি প্রশ্ন আমরা এখন সমাধান করব একদম স্মুথলি। এখান থেকে একটা প্রশ্ন আমরা, 2টা প্রশ্ন আমরা এনশিওর করে ফেলবো। ওকে, প্রথম কোয়েশ্চেন হচ্ছে জ্যোতিচিহ্ন। এই জ্যোতিচিহ্ন বাংলা ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়? এটি চাকরি পরীক্ষা আসে একটি প্রশ্ন। এবং এই জ্যোতিচিহ্নের প্রবর্তক আমরা সবাই জানি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, তিনি হচ্ছেন জ্যোতিচিহ্নের প্রবর্তক। তিনি তার গ্রন্থ, মৌলিক গ্রন্থ বেতাল পঞ্চবিংশতি, এই গ্রন্থের মধ্যে প্রথম তিনি 1843 সালে এই জ্যোতিচিহ্নের সার্থক প্রয়োগ ঘটান। বুঝতে পেরেছ? তো এখন আমরা জ্যোতিচিহ্নটা আমরা এখন জানবো অ্যাকচুয়ালি। আসো, এই জ্যোতিচিহ্ন বাংলা ব্যাকরণের কোন অংশ আলোচিত হয়? আমরা সবাই জানি বাংলা ব্যাকরণের আলোচ্য বিষয় আছে কয়টি বলতো? বাংলা ব্যাকরণের আলোচ্য বিষয় আছে কয়টি? 4টি। বলো কয়টি আছে? 4টি আছে। কয়টি আছে? বাংলা ব্যাকরণ আলোচ্য বিষয় আছে 4টি আছে। মনোযোগ দিয়ে শুনবা। কি কি? একটা হচ্ছে ধ্বনিতত্ত্ব, যার ইংরেজি নামটা পরীক্ষায় খুবই আসে, যার ইংরেজি নাম হচ্ছে ফোনোলজি। এরপরে রয়েছে অর্থ, আচ্ছা শব্দতত্ত্ব আছে নিচে, আচ্ছা অর্থতত্ত্ব বলে দিচ্ছি। অর্থতত্ত্ব, এর ইংরেজি নাম হচ্ছে সিমেন্টিক্স। এরপরে আছে বাক্যতত্ত্ব বা পদক্রম, যার ইংরেজি নাম হচ্ছে সিনট্যাক্স। ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার সি ইউনিটে 2014-15 সেশনে কিন্তু এসেছিল বাক্য প্রকরণ, এটার ইংরেজিটা কি? সিনট্যাক্স। এটার পরিভাষাটা কি? সেটা হচ্ছে বাক্য প্রকরণ ছিল, বাক্যতত্ত্ব ছিল না। আচ্ছা, এরপরে লাস্টে দেখতে পাচ্ছি আমরা শব্দতত্ত্ব, যার অপর নাম হচ্ছে রূপতত্ত্ব, যাকে ইংরেজিতে বলা হয় মারফোলজি। কি বলা হয়? মারফোলজি বলা হয়। এই 4টা অংশ আমরা যে ব্যাকরণ পড়েছি, প্রায় 30 থেকে 32টা মতো অধ্যায় পড়েছি আমরা ব্যাকরণের প্রায় 30 থেকে 32টা মতো অধ্যায় পড়েছি। এই অধ্যায়গুলো কোনটা কোন কেন্দ্রিক, এটা হচ্ছে ইম্পর্টেন্ট। কোনটা কোন কেন্দ্রিক? ফর এক্সাম্পল, যেগুলো ধ্বনি নিয়ে কাজ করে, উচ্চারণ নিয়ে কাজ করে, ধ্বনির লিখিত রূপ বানান নিয়ে কাজ করে, অক্ষর বর্ণ নিয়ে কাজ করে, অক্ষর নিয়ে কাজ করে, উচ্চারণ নিয়ে কাজ করে, সেই অধ্যায়গুলো চোখ বন্ধ করে চলে যাবে হচ্ছে ধ্বনি তত্ত্বের মধ্যে। যেগুলো নতুন শব্দ ক্রিয়েট করে ওগুলো চলে যাবে হচ্ছে শব্দ তত্ত্বে। যেগুলো বাক্য নিয়ে কাজ করে, যে অধ্যায়গুলো, ওগুলো চলে যাবে বাক্য তত্ত্বে। যে অধ্যায়গুলো অর্থের জন্য কাজ করে, অর্থের জন্য মূলত, সেগুলো চলে যাবে হচ্ছে অর্থ তত্ত্বে চলে যাবে। ক্লিয়ার? এই হচ্ছে বেসিক পড়া। এবার আসো টেকনিক মারবো। বলো কি মারবো? টেকনিক হবে। এবার আসো, মনে রাখবা, যারা পরীক্ষা দিবে নামের সাথে ধ্বনি, বর্ণ, অক্ষর, উচ্চারণ, নামের সাথে কি বলেছে ভাইয়া? ধ্বনি, বর্ণ, অক্ষর, উচ্চারণ যুক্ত থাকবে, সেটা হচ্ছে ধ্বনিতত্ত্ব। কাহিনী শেষ। এই দেখো, ধ্বনির পরিবর্তন, ধ্বনি আছে না নাই? আছে। ধ্বনির উচ্চারণ, ধ্বনি আছে না নাই? আছে। বর্ণবিন্যাস, পরীক্ষা আসা প্রশ্ন এটা, বর্ণবিন্যাস পরীক্ষা আসছে, বর্ণ আছে না নাই? আছে। বর্ণ প্রকরণ, বর্ণ আছে। উচ্চারণের নিয়ম, উচ্চারণ আছে ভাই। অক্ষর বিশ্লেষণ, অক্ষর নির্ণয়, অক্ষর বিন্যাস, যাই দেখ ভাই, অক্ষর আছে না নাই? আছে। তার মানে আমরা বলেছি কি, নামের সাথে 4টা শব্দ মুখস্থ করে নিবা আজকে থেকে, আজীবন পারবা। ধ্বনি, বর্ণ, অক্ষর, উচ্চারণ। বলো কি বলেছি? ধ্বনি, বর্ণ, অক্ষর, উচ্চারণ থাকলে সেটা হয়ে যাবে বাংলা ব্যাকরণের ধ্বনিতত্ত্বের আলোচনার বিষয় হয়ে যাবে। ওকে, শুধু আলাদাভাবে মনে রাখবা, সন্ধি, এই সন্ধিতে হচ্ছে ধ্বনি বা বর্ণের মিলন হয়। আর নত্ব এবং সত্য বিধান মধ্যাহ্ন বর্ণ নিয়ে কাজ করে। কি নিয়ে কাজ করে? বর্ণ নিয়ে কাজ করে। এই কারণে যাবে হচ্ছে ধ্বনিতত্ত্বে। তাহলে আমাদের একটা কিন্তু শেষ। এবার আসো অর্থতত্ত্ব। শুধু মনে রাখবা, শেষে যেটা পরীক্ষায় দিবে, ওর শেষে দেখবা অর্থ আছে, সেটা কি হবে? অর্থতত্ত্ব। কাহিনী শেষ। যেমন বললাম, মুখ্যার্থ, গণার্থ, লোকার্থ, বাচ্যার্থ, বিপরীতার্থ বা এর অপর নাম বিপরীতার্থক শব্দ বা বিপরীত শব্দ, সমার্থ বা সমার্থক শব্দ বা শব্দার্থ, শব্দার্থের অপর নাম প্রতিশব্দ, এভাবে দিতে পারে। খেয়াল রাখবা। তাহলে দুটো অংশ ক্লিয়ার। সবাই লিখো, দুটো ক্লিয়ার কিনা। এবার চলে যাবো হচ্ছে আমরা বাক্যতত্ত্ব। বলো বাক্যতত্ত্বের ইংরেজি নাম কি? সিনট্যাক্স। অপর নাম কি? পদক্রম। মনে রাখবা, একটা ট্রিক্স লিখে দিয়েছি, ট্রিক্সটা সবাই আয়ত্ত করে নাও, যে আমার ক্লাস স্টুডেন্ট ছিল, রিভিশন দাও। মনে রাখবা,
জ্যোতির বাবার বাপের একটাই উক্তি পদ পরিবর্তনের। বলো কি বলেছি? জ্যোতির বাবার বাপের একটা উক্তি পদ পরিবর্তনের। জ্যোতি দিয়ে বুঝি জ্যোতি চিহ্ন। কি বুঝি জ্যোতি চিহ্ন? তাহলে জ্যোতি চিহ্নের অপর নাম কি? বিরাম চিহ্ন, ছেদ চিহ্ন। প্রবর্তক ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। ক্লিয়ার? তাহলে মনে রাখবা এই জ্যোতি চিহ্ন বাংলা ব্যাকরণে আলোচনা হয় কোথায়? বাক্যতত্ত্বে। কোথায়? বাক্যতত্ত্বে। বাচ্চ, তাহলে জ্যোতির বাবার, প্রথম বাতে বাগধারা, এরপরে কি আছে? বাচ্চ আছে, পরের বা, এরপর আছে কি? বাপের। এই বা দিয়ে কি আছে? বাক্যযুক্ত সকল অধ্যায়। হতে পারে বাক্য, হতে পারে বাক্য প্রকরণ, হতে পারে বাক্য সংকোচন, বাক্য সংক্ষেপণ, বাক্য রূপান্তর, বাক্য বিয়োজন, সংযোজন ইত্যাদি যা আছে বাক্য থাকলে বাক্যতত্ত্ব। ক্লিয়ার? বাক্য থাকলে বাক্যতত্ত্ব। এরপরে কি আছে? এরপর আছে পদে পদক্রম। পদে কি? পদক্রম। এবারে একটাই হচ্ছে এক কথা প্রকাশ, উক্তি হচ্ছে উক্তি, পদ পরিবর্তন। এই অধ্যায়গুলো বাক্যতত্ত্বে চলে যাবে। ক্লিয়ার? এবার আসো আমরা এই যে লাস্ট অন দেখে নাও। লাস্ট অন শব্দতত্ত্ব, যার ইংরেজি নাম হচ্ছে কি? মরফোলজি, অপর নাম হচ্ছে রূপতত্ত্ব। দেখো এবার আসো, মনে রাখবা আমরা তিনটা পড়ছি না? হাতের আঙ্গুল কয়টা? ধরো হাতের আঙ্গুল চারটা আছে, মনে করো চারটা আছে। আমি তিনটার নাম জানি, তাহলে যেটা আমি নাম জানি না ওটাও কি চলে আসবে, মধ্যে কাভার হয়ে যাবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি চারটা আছে, আমি তিনটা পারি, একটা পারি না। তাহলে যেগুলো পারলাম না ওগুলো সবগুলো অটোমেটিক কি হবে? শব্দতত্ত্ব হয়ে যাবে। ক্লিয়ার? তাহলে উপরিক্ত তিনটি তত্ত্বের বাইরে সকল টপিক চলে যাবে অটোমেটিক শব্দতত্ত্ব হয়ে যাবে। যেমন উপসর্গ আমরা পড়ি নাই, অনুসর্গ পড়ি নাই, বিভক্তি পড়ি নাই, ধাতু পড়ি নাই, কারক পড়ি নাই, সমাস পড়ি নাই, প্রত্যয় পড়ি নাই, লিঙ্গ পড়ি নাই, বচন পড়ি নাই, ক্রিয়ার কাল ভাব পড়ি নাই, শব্দ প্রকরণ শব্দ বিভাগ পড়ে নাই, পদ প্রকরণ পড়ি নাই। তাহলে এগুলো অটোমেটিক চলে যাবে কোথায়? শব্দতত্ত্ব চলে যাবে। ক্লিয়ার? এবার আসো অপ্রধান আলোচ্য বিষয়। এই যে মূল পড়া শেষ, মূল পড়া কি? মূল পড়া শেষ। এক্সট্রা পড়ায় আসো, এখান থেকে পরীক্ষা একটা এমসিকিউ সলভ হয়ে যাবে। অপ্রধান আলোচ্য বিষয় কোনটা? অভিধান তত্ত্ব, যার ইংরেজি নাম লেক্সিওগ্রাফি। ঢাবির এই ইউনিটের প্রশ্ন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইউনিটের প্রশ্ন, যা পরবর্তী সময় রাবিতে কমন আসছে, রাবিতে রিপিট হয়েছিল। রাবিতে লেক্সিওগ্রাফি 5 বার বলো, লেক্সিওগ্রাফি 5 বার বলো, আমার সাথে 5 বার বলো, লেক্সিওগ্রাফি। তাহলে এই হচ্ছে নন্দন তত্ত্ব, ছন্দ অলঙ্কার তত্ত্ব, অভিধান তত্ত্ব। এগুলো হচ্ছে অপ্রধান, মানে মূল না, এক্সট্রা। তাহলে এবার চলো আমরা প্রশ্ন সমাধান করে ফেলবো। তাহলে প্রশ্নে কি বলেছে? প্রশ্নে বলেছে জ্যোতিচিহ্ন বাংলা ব্যাকরণের কোন অংশ আলোচনা করা হয়? জ্যোতিচিহ্ন বাংলা অবশ্যই শব্দতত্ত্ব জীবন হবে না, অর্থতত্ত্বের শেষে অর্থ থাকবে, জ্যোতিচিহ্ন অর্থ নাই, ধ্বনিতত্ত্ব ধ্বনি বর্ণনের কাজ করে না। তাহলে উত্তর অবশ্যই কি হবে? উত্তর অবশ্যই ডি হবে, বাক্যতত্ত্ব। কারণ আমরা কি পড়েছিলাম? ট্রিক্স, জ্যোতির বাবার বাপের একটা উক্তি, জ্যোতিতে কি হবে? জ্যোতিচিহ্ন হবে। তাহলে এবার আসো বাচ্চারা, খেয়াল করে দেখো, এই যে একটা কোশ্চেনের রেফারেন্সে আমরা এত সুন্দর ব্যাখ্যা দিয়ে দিয়েছি, একদম জীবন বৃত্তান্ত দিয়ে দিয়েছি। ভাই আমি বলি, এই শব্দতত্ত্বের ইংরেজি নাম পরীক্ষা আসছে, বাক্যতত্ত্ব ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসছে, এরপর অর্থতত্ত্ব আসে নাই, এরপর ধ্বনিতত্ত্ব চাকরি পরীক্ষা আসছে। তারপর এখানে 4টা প্রশ্ন কমন, 4টা এমসিকিউ কমন পেয়ে গেলা। এবার আসো এখান থেকে মিনিমাম 30টা প্রশ্ন সলভ করতে পারবা, মিনিমাম 30টা, নতুন 30টা প্রশ্ন সলভ করতে পারবা। এবার আসো নিচে আসো, অপ্রধান লেক্সিওগ্রাফি পরীক্ষা আসছে। নন্দন তত্ত্ব কোনটা প্রধান আলোচনা বিষয় নয়? নন্দন তত্ত্ব অপশন অনেকবার আসছে। তাহলে মিনিমাম তুমি 30টা 40টা 50টা প্রশ্ন সলভ করে ফেললা। এবার আসো 2 নাম্বার, বলেছে কি নিচের কোনটি নিত্য সমাস? আচ্ছা এটা আমরা পরে সলভ করি, আমরা 3 নাম্বারটা করি। আমরা আগে 3 নাম্বারটা করি। 3 নাম্বারটা আসো, 3 নাম্বারটা ছোট আছে, একবার একটা বড় একটা ছোট, একটা বড় একটা কি ছোট, একবার বড় সলভ করব, একবার ছোট সলভ করব। দেখো 3 নাম্বার খেয়াল করে দেখো, বাবা কোন ভাষার শব্দ? এটা বিশেষ পরীক্ষা আসা একটি প্রশ্ন, যা পরবর্তী সময়ে বিভিন্ন জায়গায় ছেয়ে গেছে। তাহলে বিসিএস এর প্রশ্নটি পরবর্তী সময় বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ছেয়ে গেছে। যারা রাজশাহী বিশ্ববিদ্যালয় পরীক্ষা দেবা, স্পেসিফিকলি বলতেছি যারা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিবা, খুলনায় দিবা, কুমিল্লায় দিবা, এই 3 জায়গায়, বুঝছো না, এই 3 জায়গায় যারা পরীক্ষা দিবা তারা বিসিএস এর সকল প্রশ্ন 10 থেকে 46 পর্যন্ত, মিনিমাম হলো ব্যাকরণ, সময় হলো সাহিত্য, এই দুটো, আমাকে ব্যাকরণ, তারপরে সম্ভব হইলে সাহিত্য, এটা পড়ে ফেলবা। মিনিমাম 4-5টা প্রশ্ন কমন। বাংলা ইংরেজিকে যদি পড়তে পারো, বাংলা ইংরেজি মিনিমাম 20টা প্রশ্ন কমন পাবা। 80টার মধ্যে ইউনিটে মিনিমাম 20টা প্রশ্ন কমন পাবা বাংলা ইংরেজি জিকে যদি পড়তে পারো। বিসিএস 10 থেকে 44তম সাজেশন দিয়ে দিলাম, একটা সাজেশন দিয়ে দিলাম। এবার আসো, বাবা কোন শব্দ? আমরা জানি বাবা হচ্ছে তুর্কি শব্দ। বাবা কি বলো? বাবা হচ্ছে তুর্কি শব্দ। আসো, তোমার ভাইয়া তুর্কি জীবন জীবন যা আছে সব দিয়ে দিছে। তোমার ভাইয়া একটা প্রশ্নের আন্ডারে তুর্কি শব্দের জীবন জীবন যা আছে সব দিয়ে দিছে। দেখো তুর্কি শব্দ মনে রাখবেন যেভাবে, মুঘল বংশের খান বাবা। তাহলে কেমন বাবা? খান বাবা। কোন বংশের? মুঘল বংশের। ও বাহাদুর বংশের বেগম। তাহলে কি বলেছে? বাহাদুর বংশের বেগম। মনে রাখবা, বাহাদুর বংশের বেগম আর মুঘল বংশের খান বাবা। তারা চকমকি ঝকমক চাকু, কি বলো? চকমকি ঝকমক চাকু, কাঁচি ও কর্তার কোপ দিয়া, একদম কোপ দিছে। তাহলে কি বলে? চকমকি ঝকমক চাকু, কাঁচি ও কর্তার কোপ দিয়ে চিক, গালিচা আলখাল্লা কেটে ফেলেছে। তাহলে মুঘল বংশের খান বাবা। আর কি বলেছি? বাহাদুর বংশের বেগম।
চকমকি ঝকমক চাকু কাচে ও কর্তার কোপ দিয়ে চিক গালিচা আলকাল্লা একদম কেটে ফেলাইছে, একদম কি কেটে ফেলছে, কি করছে কেটে ফেলছে। এবার সওগত, সওগত মানে কি উপহার, উপহার মানে গিফট। তাহলে সওগাতের লোভ পাইছে কে, আসো, সওগাত পেয়ে তালাশ করতে, তালাশ অনুসন্ধান রিসার্চ, তাহলে কি বলেছি, সওগাত পেয়ে তালাশ করতে উজবুক দারোগা, কেমন দারোগা ভাইয়া, আহাম্মক, মূর্খ, উজবুক দারোগা। তাহলে সওগাত পেয়ে তালাশ করতে উজবুক দারোগা বকশি আসে। এরপর বারুদ চাকরানি, কেমন চাকরানি ভাই, বারুদ চাকরানি, খুব চালু, খুব চালু চাকরানি, কেমন খুব চালু। তাহলে বারুদ চাকরানি ও তোপ কাবু, মানে খুব তোপ, একদম খাই ফেলবে, তোপ কাবু বাবুর্চি। তাহলে কি বলছে, তোপ কাবু বাবুর্চি উর্দু মুসলেকা, তাহলে মুসলেকা কোন ভাষা লিখছে, উর্দু, উর্দু মুসলেকা দিয়ে কলি চাকর কুর্নিশের লাশ নিয়ে যায়, লাশ নিয়ে যায় চোগা দিয়ে ঢেকে, কি দিয়ে ঢেকে, চোগা দিয়ে ঢেকে। তুর্কি, এই তুর্কি যদি তোমার হচ্ছে পরীক্ষায় দেয়, যা প্রশ্ন করে মনে করে যে আমি একটা শব্দ ভান্ডার দিব, তুর্কি থেকে দিব আমি, ভাই আমি গ্যারান্টিতে বলতেছি এর বাইরে কোনো বই, মৌলিক বই তুর্কি শব্দ পাবে না, মানে এর বাইরে আর নাই তুর্কি শব্দ। তোরা আমি লিখে দিচ্ছি তুর্কি পরীক্ষা আসছে আর তুমি আমার এটা পড়ছো, তোমাকে আমি 200% বলে দিচ্ছি এর বাইরে পাবা না, এর বাইরে নাই ভাই, এখানে বেশি হয়ে গেছে। আবার বলতেছি, মোগল বংশের খান বাবা, মুখস্থ করে নাও, মোগল বংশের খান বাবা ও বাহাদুর বংশের বেগম, তাহলে বাবা আর বেগম, বুঝছো তো, ঝকমকি চকমক চাকু কাচে ও কর্তার কোপ দিয়ে চিক গালিচা আলখালা কেটে ফেলেছে। সওগাত পেয়ে তালাশ করতে উজবুক দারোগা বকশি আসে। এরপর বারুদ চাকরানি ও তোপ কাবু বাবুর্চি, বাবুর্চি কেমন, তোপ কাবু বাবুর্চি উর্দু মুসলেকা দিছে, উর্দু মুসলেকা দিয়ে কলি চাকর কুর্নিশের লাশ নিয়ে যায় চোগা দিয়ে ঢেকে। এই চোগা ঢাবির প্রশ্ন, কুর্নিশ বরিশাল বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন, লাশ বহুবার আসছে, তারপর উর্দু বহুবার পরীক্ষা আসছে, উর্দু আসছে, এরপরে পরীক্ষা আসছে হচ্ছে বেগম, চাকরি পরীক্ষা আসছে, তারপর বাবা কই, বাবা তো সব জায়গায় আসছে, বাবা সব জায়গায় আসছে, আলখাল্লা তোমাদের এইচএসসি সিলেবাসের মধ্যে আছে, আলখাল্লা আসছে, তারপর হচ্ছে কই বাবুর্চি পরীক্ষা আসছে, তারপর হচ্ছে চাকর কই, চাকর পরীক্ষা আসছে, দারোগা পরীক্ষা আসছে, উজবুক পরীক্ষা আসছে, ম্যাক্সিমাম শত পরীক্ষা এসেছে। এবার আসো 4 নাম্বার প্রশ্ন, নিচের কোন বিরাম চিহ্নে থামার প্রয়োজন নেই, মার্ক করে নাও, কি হয়েছে, নেই, নিচের কোন বিরাম চিহ্নে থামার প্রয়োজন নেই, বাচ্চারা শোনো, নিচের কোন বিরাম চিহ্নে থামার প্রয়োজন নাই। আমরা জানি বিরাম চিহ্ন 12টি, 16টি, 14টি রয়েছে, 18টিও হয় রয়েছে, মূলত প্রথম বই 12টা, চাপ চুপ দিয়ে 16টা অনেক সময় হইতে পারে, 12টা মূলত। এখন এই যদি 12টাকে আমরা 4 ভাগ করব, তাহলে 12কে আমরা ভাগ করব কিভাবে, 12কে আমরা ভাগ দেবো 4 দিয়া, কই দেয়া 4 দিয়া, 4কে আমরা যদি 12 দিয়ে ভাগ, 12কে যদি 4 দিয়ে ভাগ করি, তাহলে আমরা যেটা করব সেটা হচ্ছে চাবো 3টা পাবো, কয়টা পাবো, 3টা। আসো মনোযোগ দিয়ে শুনবা বাচ্চারা, খুব মনোযোগ দিয়ে শুনবা। ইলেক বলে হাইপেন ভাই ব্র্যাকেটে থামার দরকার নাই, আমি জানি ফান লাগতেছে, বাট একবার মনোযোগ দিয়ে শুন ভাই, এই শেষ প্রহর সিরিজটাই পুরো টেকনিক বেস, শেষ প্রহর সিরিজটা হচ্ছে পুরাই টেকনিক বেস, যারা টেকনিক, ছন্দ, গন্ধ, সূত্র পছন্দ করে, শর্টকাট পছন্দ করে, তাদের জন্য হচ্ছে এই বইটা, পূর্ণাঙ্গ আছে, কমন পাবি, কিন্তু শর্টকাট নির্ভর বই, টেকনিক নির্ভর বই। দেখো কি বলছে, যদি চিহ্নের বিরতি কালগুলো মনে রাখবেন যেভাবে, কি বলছে, ইলেক বলে হাইফেন ভাই ব্র্যাকেটে থামার দরকার নাই, এর মানে কি, এর মানে ইলেক চিহ্ন, হাইফেন চিহ্ন যেটা সমাসবদ্ধ পদে থাকে, এই যেরকমটা, আর বড়টা কি, বড়টা হচ্ছে ড্যাশ, এটা হচ্ছে বড় ড্যাশ, এটা দরকার নাই, হাইফেন ছোট, আর ইলেক কোনটা, ওই যে লিখি আমরা অ্যাপোস্ট্রফি এস লিখি, হ্যাঁ এস লিখি, তারপর যে লিখি আমরা কি, যে দুটি, বলো কি লিখি, আমরা লিখি কি দুটি, বলো কি লিখি, দুটি, এইসব ক্ষেত্রে আমরা ইলেক দিব, লোপ চিহ্ন, বাংলা কি লোপ। তাহলে ইলেক বলে হাইপেন ভাই ব্র্যাকেটে থামার দরকার নাই, তাহলে থামার দরকার নাই কয় চিহ্নে, 3 চিহ্নে, কি বলেছি, ইলেক বলেছি, ব্র্যাকেট বলেছি, হাইপেন বলেছি, ব্র্যাকেট আছে কয়টা, ফার্স্ট ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট এবং কি আছে, থার্ড ব্র্যাকেট, কাহিনী শেষ। এবার আসো 2 নম্বর পয়েন্টে চলে আসো, বলছে এক বলা সমান উক, বলো কি বলছে, এক বলা সমান উক, উক মানে কি, উদ্ধরণ চিহ্ন আর কদে কমা চিহ্ন, তাহলে এই উদ্ধরণ চিহ্ন এবং কমা চিহ্নে থামতে হবে, এক বলতে যতক্ষণ লাগে, এক ঠিক এতক্ষণ সময় থামবা, কাহিনী শেষ। এরপর 3 নম্বর চলে আসো, এক বলার দ্বিগুণ সেমিকোলন, 5 বার বলো, একবার দ্বিগুণ সেমিকোলন, একবার দ্বিগুণ সেমিকোলন, একবার দ্বিগুণ সেমিকোলন, একবার দ্বিগুণ সেমিকোলন, তাহলে এক বলার দ্বিগুণ মানে কি, এক ঠিক এতক্ষণ সময় থামতে হবে, মাত্র একটি চিহ্ন যার নাম সেমিকোলন, যাকে বাংলায় বলা হয় অর্ধচ্ছেদ, কি বলা হয়, অর্ধচ্ছেদ, আর কমাকে বাংলায় বলা হয় পদচ্ছেদ, আর কমা COMMA, এই কমা বাবাজি বিশেষ পরীক্ষায় পরিভাষা হিসেবে আসছিল, তাহলে কমা ইংরেজিতে আসছিল, বাংলা নাম চাইতে বিশেষ পরীক্ষা আসছিল, কমা আর বাংলাটা হচ্ছে এই কমা, মানে কমাকে পদচ্ছেদ বলা হয়, কমা বলা হয়, ইংরেজি হচ্ছে এর ভাবে লেখা হয় কমা। এবার আসো লাস্ট ওয়ান, ড্যাশ দা 1 সেকেন্ডে, ড্যাশ দা 1 সেকেন্ডে
কোক খাইতে বিজি থাকে, ড্যাশ দা 1 সেকেন্ডে কোক খাইতে বিজি থাকে। এর মানে কি, ড্যাশে ড্যাশ চিহ্ন, দাতে দাড়ি, কোতে কোক, প্রথম কোতে হচ্ছে কোলন, পরের কোতে হচ্ছে কোলন ড্যাশ, বিজি বিতে হচ্ছে বিষয়, জিজ্ঞাসা। এই 6 চিহ্নে 1 সেকেন্ড থামবা। তাহলে কি বলেছি, ড্যাশ দা ও কি বলেছে, ড্যাশ দা 1 সেকেন্ডে কোক খেতে বিজি, কোক খেতে বিজি, কোক খেতে বিজি বা কোক খাইতে বিজি, যাই লিখছি বিজি। এইটা মনে রাখলে কাহিনী শেষ। বলছে কোন বিরাম চিহ্নে থামার প্রয়োজন নাই, উত্তর হবে হচ্ছে হাইফেন। উত্তর কি হবে, উত্তর ক হবে। উত্তর কি হবে, উত্তর ক। লিঙ্গান্তর হয় না এমন শব্দ, এটা হচ্ছে ঢাবির প্রশ্ন, এবং এই প্রশ্নটা আনাচে কানাচে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ছেয়ে আছে। এই প্রশ্ন পরীক্ষা অনেকবার আসছে, কবিরাজ লিঙ্গান্তর হয় না মানে একদম সে পুরুষ পুরুষই থাকবে, ওর স্ত্রী ফর্ম নাই। স্ত্রীর শব্দ আছে, মানে বিয়ে করতে পারে, সবই করতে পারে, কিন্তু ফর্ম নাই, কি নামে ডাকবে, ওই ফর্ম নাই। ঠিক আছে, তাহলে নিত্য পুরুষবাচক শব্দ মনে রাখতে হবে যেভাবে, মনে রাখবা যেভাবে। 1 নাম্বার বলতেছে, আসো বাচ্চারা একটু ছন্দ আসো, ছন্দের গন্ধে আসো, ছন্দের গন্ধে আসো। পুরা টেকনিবেজ এইটা সিরিজ, কিংবা এই কি বলে শেষ প্রহর সিরিজটা পুরাই ছন্দ, টেকনিক, কৌশল এগুলো দিয়ে ভরপুর, বুঝতে পেরেছো? আসো, কাপুরুষ কবিরাজের কন্যার সঙ্গে, আলহামদুলিল্লাহ শুনতে ভালো লাগতেছে, কাপুরুষ কবিরাজের কন্যার সঙ্গে পুরোহিতের যোদ্ধা পুত্রের ঢাক বাজিয়ে কাজী বিয়ে পড়ালেন। বুঝছো কনসেপ্টটা? কাপুরুষ কবিরাজ, তাহলে চিন্তা করতে পারছো ছন্দমায় থেকে কি ঘটনা ঘটাইছি। কবিরাজের মায়ার সাথে পুরোহিতের পুত্রের পোলার বিয়ে, ছেলের বিয়ে হবে। চিন্তা করতে পারছো ভাই, কোথায় ভাই কবিরাজ গ্রুপের লোক আর কোথায় কাজী গ্রুপের লোক, বুঝছো? কিন্তু দুটো কিন্তু একদম উল্টা পাল্টা জায়গা। ঠিক আছে, তাহলে কি বলেছে আমরা, কাপুরুষ কবিরাজের কন্যার সঙ্গে পুরোহিতের যোদ্ধার পুত্রের ঢাক বাজিয়ে, কি বলে, ঢাক বাজিয়ে কাজী বিয়ে পড়ালেন। ফলে অকৃতদার মানে কি, বিয়ে হয় নাই, ফলে অকৃতদার পুত্র কৃতদার হলেন, বিবাহিত হলেন। ড্রিম। এবার আসো, বিয়ের কিছুদিন পর এলাকার লম্পট মোল্লা, বুঝছো, এলাকার লম্পট মোল্লা আর জল্লাদ গুন্ডারা বৌমার দিকে কুনজর দেন। রোজা রমজানের দিন এটি শোনার পর স্ত্রৈন, গুরুত্বপূর্ণ, স্ত্রৈন মানে কি, বউয়ের কথা, এই বসো, ঠিক আছে, ম্যাও, এই উঠো, ম্যাও। এই যে পুরুষরা স্ত্রীর কথায় ম্যাও ম্যাও করে, তাদেরকে বলা হয় স্ত্রৈন, মানে স্ত্রীর বশীভূত। আমি জানি নর্মালি ভিতরে বাইরে চিপাই চাপাই আনাচে কানাচে ছড়িয়ে আছে এমন পুরুষ প্রচুর, ইভেন আমি হইতে পারি, প্রতিটা পুরুষই কি স্ত্রৈন হতে বাধ্য, বুঝতে পারছো? কেউ প্রকাশ করে, কেউ করে না। ওকে, তাহলে এই স্ত্রৈন, তাহলে খেয়াল করে দেখো, এই স্ত্রৈন স্বামী মানে ভক্তি, মানে বইয়ের মধ্যে ভক্তি আছে এরকম স্বামী। এটি শোনার পর স্ত্রৈন স্বামী কেরানিকে দিয়ে তাদের হুমকি দেন, কেরানিকে দিয়ে হুমকি দেন, খাইয়ে দিব আমরা, বই থেকে তাকাইছিস তোরা। ঠিক আছে, বুঝতে পারছো? এবার আসো, তাহলে এখানে বলছে লিঙ্গান্তর হয় নাকি, উত্তর কি হবে, কবিরাজ। উত্তর কি হবে, উত্তর হচ্ছে কবিরাজ। ঢাকি মানে যে ঢাক বাজায়, অকৃতদার বিয়ে হয় নাই, সরি হ্যাঁ বিয়ে হয় নাই, আর কৃতদার মানে কি বিয়ে হয়েছে, স্ত্রৈন স্ত্রী বশীভূত। এই হচ্ছে লিঙ্গান্তর। 5 নাম্বার, এইটা দেখো, গড্ডল প্রবাহ, এই বাগধারার গড্ডল অর্থ কি? গড্ডল প্রবাহ বাগধারার গড্ডল অর্থ কি? তার মানে আমাদের প্রেক্ষাপটগুলো জানা ভালো, প্রেক্ষাপটগুলো একবার পড়ে রাখা ভালো, একবার জানা ভালো। প্রেক্ষাপটটা কি? প্রেক্ষাপটটা আসছে এরকম যে গড্ডল শব্দের অর্থ হচ্ছে ভেড়া, কাহিনী শেষ। উত্তর কি, ভেড়া, কাহিনী শেষ। আসলে আমরা জেনে নিচ্ছি, গড্ডলিকা হলো সম্মুখে মানে সামনের ভেড়াটির পূর্ববর্তী ভেড়ার পাল। তাহলে সামনের ভেড়াটির পূর্ববর্তী, আগে যে থাকে ওই ভেড়ার পালটা। ভেড়া পানিতে সাঁতরাতে পারে না, কিন্তু সামনের ভেড়াটি পানিতে নামলেই তার পেছনে পেছনে সবগুলো ভেড়া পানিতে নেমে পড়ে। ভেড়ার দলের এই অন্ধ অনুকরণ, পিস পিস লেগে পড়া, চলে যাওয়া, এরকম চরিত্রই হলো গড্ডলিকা প্রবাহ। কি গড্ডলিকা প্রবাহ? তাই গড্ডলিকা প্রবাহ বাগধারা দিয়ে অন্ধ অনুসরণ বোঝানো হয়, অন্ধ অনুসরণ বোঝায়। বুঝতে পারছো? নর্মালি ভেড়া পানিতে সাঁতারতে পারে না, কিন্তু আগের জন গেছে, হ্যাঁ পিস পিস তোমরা যাও। যেমন তোমাদেরকে বলে রাখি, তোমরা অনেকে আছো, তোমাদেরকে বলে রাখি যে আমাদের কোর্সে, রাবির কোর্সে আজকে অবধি আমাদের স্টুডেন্ট 885 জন। এই যে এই মাত্র আমি শেয়ার দিয়েছি, দেখতে পাবা, এই যে 885 জন, 885 জন, দেখো, দেখতে পাচ্ছ, আই থিঙ্ক দেখতে পাচ্ছ না, 885 জন দেখতে পাচ্ছ, এই দেখো 885 জন। তাহলে 885 জন যুক্ত হয়েছে। তাহলে এরা কি মানুষ? এরা হচ্ছে গড্ডলিকা প্রবাহ, পিস পিস অন্ধ অনুসরণ করা শুরু করে দিছে। এখন আমরা ঠিক মতো পড়াবো কিনা, সার্ভিস দিব কিনা, এখন এটা তো হচ্ছে কথা। সার্ভিস নাও দিতে পারি, তাই কিনা, না দিতে পারি। এখন পড়াবো কি পড়াবো না, সার্ভিস দিব কি দিব না, তা কিন্তু অনুসরণ করছে। এবং কেন করছে?
ওই যে শুনছে সার্ভিস খুব ভালো, একদম কিক আউট এক্সাম হয়, এক্সামে কোনো মিস নাই, এক্সাম দিতে হবে এবং এক্সাম গুলো হবে একদম তোমার ভার্সিটি ওয়াইজ এক্সাম, মানে পূর্ণাঙ্গ এক্সাম, খন্ড খন্ড বাট পূর্ণাঙ্গ এক্সাম, এবং শেষের দিকে মডেল টেস্ট হয়। আর ক্লাসগুলো আমি ভালো পারি যেটা ওইটা না, যেটা ভার্সিটিতে ভর্তি পরীক্ষা আসবে ওইটা ক্লাস। ক্লাস কোনটা আমি ভালো পারি যেটা ওইটা না, জোর করে চাপাই দিমু খাওয়াই দিমু এডি করবো ওডি করবো সেটা না, যেটা ভার্সিটি ভর্তি পরীক্ষা ওই বিশ্ববিদ্যালয়ে যেটা আসবে যে কেন্দ্রিক, ওই কেন্দ্রিক আমরা পড়াই আর্কাইভ ক্লাস দিই। সুতরাং যারা অন্ধ অনুসরণ করতেছো ভালো জায়গায় করছো, প্যারা নিও না, চান্স পাবা। এই অন্ধ অনুসরণ অন্ধ অনুকরণে যদি চান্স হয় মাত্র 999 টাকায়, খারাপ কি? খারাপ কি? ওকে, যারা ভর্তি হবা আমাদের আরো ব্যাচে ভর্তি চলতেছে, ভর্তি হয়ে যাবে ভাই। 999 টাকাতে আজকাল এক কাপ কফি খাওয়া যায় না, 2 কাপ কফি ভাই, বুঝছো? ভর্তি হয়ে যাও, জীবনে ট্যাগ থাকবে তুমি একজন রাবিয়ান, তুমি একজন চবিয়ান, ডিউনিট আছে সামনে, তুমি ভালো একটা ওই যে গুচ্ছ দিয়ে ভালো একটা বিশ্ববিদ্যালয় পাবা, আজীবন ট্যাগ বলতে ট্যাগ থেকে যাবে, খরচ কমে যাবে, বাসায় তোমার প্রতি ট্রাস্ট হবে, সম্মান বেড়ে যাবে, তোমার কারণে তোমার আব্বু আম্মুর মুখ উজ্জ্বল হবে, তারা বলতে পারে গর্ব করে আমার ছেলে অমুক যায় পড়ে, আমার মেয়ে অমুক যায় পড়ে। তুমি ফিল করো তো আর একজনের সন্তান তোমার হচ্ছে বন্ধু, তার বাবা মা বলে কি তার পোলা হইতেছে তার মায়া হইতেছে অমুক যায় পড়ে, একদম বড় করে বলে, আর তোমার আব্বু আম্মু কি জবাব দিবে? কিভাবে বলবে সে? এতটুকু কি কমন সেন্স আসে না? এতটুকু আল্লাহ জ্ঞান দিচ্ছে না? কাজে লাগাও, এখনো সময় আছে, এখনো হিউজ। আজকে হচ্ছে 12 তারিখ, আজকে 12 তারিখ, আগামী মাসের 19 তারিখে ইউনিটের পরীক্ষা হবে, এখন হিউজ হিউজ সময় আছে ভাই। 1 মাস 10 দিনে কিয়ামত হয়ে যায়, 1 মাস 10 দিনে কিয়ামত হয়ে যায়, 35 দিন 37 দিনের সময় আছে, হিউজ টাইম ভাই, ফাটায়া পড়ো। এখন তোমার তো অনলাইনে বাইরে প্রাইভেট পড়তে হয় না, বাইরে বেড়ে সময় নষ্ট করতে হয় না, অনলাইনে ক্লাস 3টা ক্লাস থাকবে, একদিন 2টা ক্লাস 3টা ক্লাস থাকবে, ক্লাস করবা পড়বা, কাহিনী শেষ, পরীক্ষা দিবা, শেষ বই পড়বা, শেষ করবা, পরীক্ষা দিবা, একদম সেম প্যাটার্ন, রাবি মানে রাবি, বুঝতে পারছো? যারা ভর্তি হবা নক দিও পেজে, তাহলে আমরা ভর্তি করাই নেবো ইনশাআল্লাহ। তাহলে এই গড্ডলিকা প্রভাব, গড্ডল প্রভাব অর্থ কি? গড্ডল অর্থ ভেড়া, আর গড্ডলিকা প্রভাব বাগদার অর্থ কি? অন্ধ অনুসরণ। এবার চলে আসো বাচ্চারা, আমরা হাতে রেখেছিলাম একটি প্রশ্ন, যে প্রশ্নটি হচ্ছে নিজের কোনটি নিত্য সমাস। চলো আমরা এই প্রশ্নটি শেষ করে ফেলবো। তাহলে আমরা দেখতে পাচ্ছি 2 নম্বর প্রশ্ন, নিজের কোনটি নিত্য সমাস। তাহলে নিত্য সমাস চেনা 2টি তাবিজ দিয়ে দিয়েছি, কয়টি দিয়েছি? 2টি। একটি বাঁধবা গলায় এবং একটি বাঁধবে হাতের বেড়িতে, অথবা গলায় না বাঁধতে চাইলে বাঁধবা কোথায়? মাজায়। এই 2টো তাবিজ ভালো করে বাঁধলে তোমার জিন জবন যা আছে সবকিছু একদম পালায় যাবে। আবার বলতেছি, তাবিজ দিছি কয়টা? 2টা। বাঁধবা কোথায়? কোমরে বাঁধবা চিপাই, যেনকে না দেখতে পাই, আর আরেকটা বাঁধবা হাতের চিপাই বাঁধবা, যেনকে না দেখতে পাই। এই 2টো বাঁধলে তুমি আর কখনোই ভুল করবা না, ভুল করবা না, তোমার কখনো বিপদ হবে না, যদি তাবিজ হারাম। আমি পড়াচ্ছ তাবিজ বলতেছি। সমস্ত আমাদের শেষে শেষে ভাই অন্তর থাকবে, মাত্র থাকবে। যে শব্দের শেষে অন্তর মাত্র দেখবা, তুমি চোখটা খুলে, নট বন্ধ করে, চোখটা কি এবার খুলে তুমি দিয়ে চলে আসবা হচ্ছে নিত্য সমাস। আসো, যুগান্তর অন্তর মাত্র আছে শেষে। এই দেখো দেশান্তর অন্তর আছে, গ্রামান্তর, গৃহান্তর, কালান্তর, বাক্যান্তর, লোকান্তর, উপায়ান্তর, রূপান্তর, লোকান্তর 2বার হয়ে গেছে, লোকান্তর, মতান্তর, স্থানান্তর, বুঝতে পারছো? বলা মাত্র, দেখা মাত্র, শোনা মাত্র, করা মাত্র, ভর্তি হওয়া মাত্র ক্লাস করে স্যাটিসফাইড হয়ে গেছি। আজকে অনেক স্টুডেন্ট পোস্ট করছে, ভাই এরকম ক্লাস জীবনে করে নাই, পেইড ব্যাচে পড়াইছি, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিগত প্রশ্ন সলভ করাইছি, বলে দিয়েছি কেমন কেমন প্রশ্ন আসবে, তোরা বুঝে নেমন পরীক্ষা আসবে, এটা আসতে পারে, এটা আসবে না, এটা আসবে, এটা আসবে না, এটা নতুন, এটা ইনটেক, এটা সিলেবাসের বাইরে, এটা প্রশ্ন হবে না, 28টার মধ্যে কয়টা প্রশ্ন ধরবে, তুই পারবি, কিভাবে পড়লে পারবি, এগুলো সব বলে দিয়েছি, গোপন কথা যা আছে সব বলে দিয়েছি। এই গোপন কথাগুলো শুনতে হলে অবশ্যই পেইড কোর্সে ভর্তি হইতে হবে, কিছু খরচ করতে হবে ভাই, আমাদের তো চলতে হয় ভাই, আমাদের তো বাঁচতে হবে, তাই না? ওকে, আমাদের বিয়ে করতে পারছি না, আমরা খাবো কি? দেখো ভাইয়ারা তো গরিব মানুষ, তাই না? এবার আসো 2 নম্বর তাবিজ, এটা কিন্তু হাতের, এটা বাঁধবা কি হাতের এখানে বাঁধবা, দেখলে সমস্যা নাই। আর এই যে 2 নম্বরটা কোমরে বাঁধবা, ভাই সমস্যা আছে, কোমরে বাঁধবা। এটা কি কোমরে বাঁধবা? আমরা 92 জন কাল সাপ, মনে রাখবা 92, 2 এবং 90, কাল সাপ, কাল তুল্য সাপ। এবং এই আমরা 2 রকম হয়, আমরা 100 দ্বন্দ্ব হয়, নিত্য সমস্যা হয়, তবে নিত্য বেশি গ্রহণযোগ্য, নিত্যটা গ্রহণযোগ্য, 100 গ্রহণযোগ্য। এটা ব্যাস ব্যাকুর আলাদা আছে, সে থাকলে নিত্য সমাস, আর শেষে আমি থাকলে 100 দ্বন্দ্ব। ওকে, শেষ। এবার আসো শেষ, এই টেকনিকের মধ্যে 2টা জিনিস মাথায় রাখবা। সেটা কি? সেটা তাবিজ যে বাঁধতেছো, তাবিজ বাঁধলে কি করবা না? গরুর মাংস খাওয়া না ভাই, কি বলছি? তাবিজ বাঁধলে গরুর মাংস আর খাসির মাংস খাবা না। তাহলে গরুর মাংস কি ভাই? এই যে গরুর মাংস হতে তেপান্তর, অন্তর শেষে অন্তর আছে, কিন্তু এটা কিন্তু নিত্য সমাস হবে না। এটা কি হবে? 3 পান্তের সমাস, দ্বিগু সমাস। আর একটা কি? খাসির মাংস কি অতিমাত্র, সে মাত্র আছে, তোমার মনে হবে কি নিত্য সমাস? না, এই যে বলে দিচ্ছি 2টা কন্ডিশন আছে, গরুর মাংস খাসির মাংস খাবা না। তাবিজ পড়ছো না? তাবিজ পড়ছো, 2টা পড়ছো, গরুর মাংস আর হচ্ছে খাসির মাংস খাবার না। তাহলে গরুর মাংস কোনটা? ওই তেপান্তর, নিত্য সমাস না, হবে দ্বিগু সমাস, অতিমাত্র, মাত্রাকে অতিক্রান্ত, অব্যয়ভাব সমাস কিংবা প্রাদীয় হয়। এটা অব্যয়ভাব বা প্রাদীয় হয়, প্রাদীয় হয়, অব্যয়ভাব হয়। ক্লিয়ার? তাহলে মনে রাখবা, একদম পুরো নিত্য সমাসের প্যাকেজ হবে। উত্তর হচ্ছে
দেশান্তর। উত্তর কি হবে? দেশান্তর। সেতার সংখ্যাবাচক বহুব্রী। পঞ্চনদ, পঞ্চনদের সমাহার। দ্বিগু, ভালো মন্দ, ভালো মন্দ, দ্বন্দ্ব সমাস। কাহিনী শেষ। প্রশ্ন কোনটা? 7 নাম্বার প্রশ্ন। কি 7 নাম্বার প্রশ্ন? বাচ্চারা নড়ে চড়ে বসো, নড়ে চড়ে বসো। এখনো বাজারে আসে নাই। আলোক বই, কাজ চলতেছে, পেয়ে যাবেন। ওরা ধরা কাজ চলতেছে। নিজের কোন বানানটি শুদ্ধ একটু আনসার করো। এই টাইপের প্রশ্ন আসে এবং তোমার জীবন নষ্ট হয়ে যায়। তোমার জীবনই খুবই খারাপ হয়ে যায়। তোমার জীবনই কি হয়ে যায়? খুবই খারাপ। তুমি নন পাবলিকান হয়ে যাবা, জীবন খারাপ হয়ে যাবে। তোমার বন্ধুরা সব পাবলিকান হয়ে যাবে। এই যে নন পাবলিকান হয়ে যাবা, এই যে জীবনই নষ্ট, তোমার জীবনই খারাপ হবে লেখা হবে, বা খুবই মানে খুব গর্জিয়াস হবে না। এই জীবনী বানানটা হচ্ছে শুদ্ধ, বাকি সব কি? বাকি সব ভুল। বাকি কি? ভুল। আসো তোমার জীবনী ঠিক করে দিই। দীর্ঘই দীর্ঘই এগুলোকে আমরা নাম দিয়েছি 22। দীর্ঘ দীর্ঘি কারের বানান মনে রাখবেন যেভাবে। বিশ্বাস করবে বিশ্বের কোনো বই এমন নাই। বিশ্বের কোনো বই ভাই, নট অনলি বাংলাদেশ, নট অনলি কলকাতা, পশ্চিমবঙ্গ, এইভাবে বাংলাদেশের কোনো বইয়ে, বিশ্বের কোনো বই, বাংলা তার নাই অন্য কোথাও, চাও মেরে দিছি, বিশ্বের কোনো বই ভাবে নাই। মনে রাখবি। প্রতীচি মানে কি? পশ্চিম দিক। লিখে তো ভাই লিখে দিছে। প্রতীচির 22টি হরিতকির গাছ। ও উদিচি, উদিচি মানে কি? উত্তর দিক। উদিচির ভাগীরথী নদীর জীবনী লিখতে হলে মহিষী মনীষী হওয়া সমীচীন। সমীচীন মানে কি? উচিত। সমীচীন মানে কি? উচিত। আবার বলতেছি, মুখস্থ করেন। 22 মানে কি? দীর্ঘ দীর্ঘ। 22 মানে কি? ছন্দের মধ্যে দীর্ঘ দীর্ঘ অ্যাড করে দিয়েছি। তাহলে প্রতীচির 22টি হরিতকির গাছ ও উদিচির ভাগীরথী নদীর জীবনী লিখতে হলে মহিষী মনীষী হওয়া সমীচীন। তাহলে এখানে জীবনী কি আছে? দীর্ঘ দীর্ঘ আছে, এটা শুদ্ধ। বাকি সব কি? ভুল। বাকি সব কি বলো? ভুল। সবাই লিখো ডান, সবাই লিখো ডান, সবাই দ্রুত লিখো ডান, সবাই লিখো ডান। সবাই কি লিখবা? ঝটপট দ্রুত লিখো ডান। সবাই লিখো ডান, লিখো সবাই ডান লিখো। এবার 8 নম্বর প্রশ্ন সলভ করবো। কোনটিতে অপপ্রয়োগ ঘটেছে? জবাবদিহিতা, ওটা ভুল। জবাবদিহি রাইট। তারপর হচ্ছে তারপর মিথস্ক্রিয়া, এটাও ঠিক। মধ্যাহ্ন সহ, এটা মধ্যাহ্ন সহ হবে। সরি, দ্বন্দ্ব সহ ঠিকই আছে, এটাও কি ঠিক আছে। একত্রিত ভুল। গৌরবিত, গৌরব যোগ ইতবত্তায়, এটাও ঠিক আছে। এবার আসো, একত্র শব্দটি হচ্ছে বিশেষণ। আর নর্মালি আমরা আমাদের শেষে ইতবত্তা ইউজ করি। কি ইউজ করি? ইতবত্তা ইউজ করি। এই ইতবত্তাটা কি জানো? এটা একটা অ্যাডজেক্টিভের কাজ করে। আর একত্র কি? নিজে অ্যাডজেক্টিভ। তাহলে কি হলো ভাই? ডাবল অ্যাডজেক্টিভ হয়ে যাবে না? তাহলে একত্রিত করলে ডাবল অ্যাডজেক্টিভ হয়ে যাবে, যেটা বাহুল্য দোষ। তাহলে শুদ্ধ প্রয়োগ কি হবে? শুদ্ধ প্রয়োগ হবে একত্র কিংবা একত্রে হবে। একত্র কিংবা একত্রে। তাহলে আমরা প্রয়োগ দেখে একটা সেন্টেন্সে তারা একত্র হলেন, একত্রিত হলেন, এটা আমরা বলি, ভুল। তাহলে শুদ্ধ কি হবে? শুদ্ধ হবে তারা একত্র হলেন। আচ্ছা, অন্যদিকে জবাবদিহি, মিথস্ক্রিয়া ও গৌরবিত, এগুলো হচ্ছে প্রয়োগ শুদ্ধ রয়েছে। এগুলোর প্রয়োগ কি হচ্ছে? শুদ্ধ। সবাই কমেন্ট করো ক্লিয়ার কিনা। সবাই ঝটপট কমেন্ট করো ক্লিয়ার কিনা। গভীর রাতের ক্লাস হচ্ছে আমরা, এবং এই ক্লাসে তাবিজ ক্লাস নাম্বার কি? তাবিজের ক্লাস হচ্ছে। এখান থেকে প্রশ্ন কমন পাবা, ঠিক আছে? অভাব অর্থে ব্যবহৃত হয়েছে কোন উপসর্গটি? আমরা যেটা করছি 9-10 এর বই বা কিংবদন্তি যে বই আছে, ওইখান থেকে যতগুলো অভাব আছে আল্লাহ জমিনে, সব অভাব দিয়ে দিছে একসাথে। অজানা, অথই, অনাবৃষ্টি, অনাদর, আদরের অভাব, অনাচার, আচারের অভাব, অথই, ডাঙা, থই পাওয়া যাচ্ছে না, অজানা, জানার অভাব, আকাড়া, কাড়ার অভাব, আধোয়া, ধোয়ার অভাব, আলুনি, এই যে আলুনি হচ্ছে নুনির অভাব, লবণ ঠিকঠাক হয় নাই, এটা হচ্ছে আলুনি। হাঘর, ঘরের অভাব, হাবাদ, ভাতের অভাব, হ্যাবিত্তেশে, অত্যধিক প্রত্যাশার অভাব। এবার বিবর্ণ, বর্ণহীন, বর্ণের অভাব, বিশৃঙ্খলা, শৃঙ্খলা অভাব, বিফল, ফলের অভাব। তোমাদের কিন্তু এখন বিফলে তোমরা আসছো, কিন্তু তোমাদের কিন্তু এটা সুফল হইতে হবে, বুঝো? তোমরা কি চান্স পাওয়ার পরে সুফলে পরিণত হবে, এখন আসো বিফলে। বিনিদ্র রাত কাটাইতে হবে, চান্স পাওয়ার জন্য 1 মাস বিনিদ্র রাত কাটাইতে হবে। নিষ্কাম, কামহীন, নিষ্কলুষ, নিষ্কর, নির্জীব, জীবের অভাব, নিরহংকার, অহংকার নাই, নিরক্ষর, অক্ষর নাই, নির্ধন, ধন সম্পদ নাই, নিরাশ্রয়, আশ্রয় নাই। এবার নাই অর্থে নাই, নিখুঁত, খুঁত নাই, নিখোঁজ, খোঁজ নাই, নিভাজ, ভাজ নাই, নিরাজ, লজ্জা শরম কিছু নাই, এরকম হওয়া যাবে না। চান্স পেয়ে এটা ঢাকতে হবে। নিরেট, মানে নিরেট বলতে কি? একদম সোজা, কোনো আঁকাবাঁকা নাই। বিভুই, জমি নাই, ভুই জমি নাই। বিধবা, ধবা নাই, মানে স্ত্রী নাই, সরি জামাই নাই। বিধবা মানে কি? ধবা মানে স্বামী নাই, বুঝতে পারছো? বিধবা চট্টগ্রাম মিশনে এটা আসছে। বিধবা কি অর্থে ব্যবহৃত হয়েছে? নেই অর্থে। অস্পষ্ট, আবছা, আবডাল, আবছায়া, আবডাল, অস্পষ্ট। নিন্দিত, কদবেল, বেলবেল ভাব। কদাকার, কুৎসিত আচরণ। কদার্য, কুৎসিত দেখতে। অপয়া, যা অলক্ষণে, নিন্দিত সমাজের চোখে। অকেজো, আইলসা, এর কাজ না। অচেনা এবং অকাজ, মোড়া নিন্দা, কি? নিন্দা চোখে দেখা হয়। জীবন যৌবন শেষ। তাহলে এই দেখো 4টা অপশনের 4টা আমরা একবারে ক্লিয়ার করে দিলাম। নিন্দিত, অস্পষ্ট, অভাব নেই। এই দেখো, আবছায়া হচ্ছে অস্পষ্ট, অকাজ হচ্ছে নিন্দিত, আলোনি হচ্ছে অভাব, নিখুঁত বলতে নাই, মানে খুঁত নাই, কোনো খুঁত নাই, একদম নিখুঁত, কোনো খুঁত নাই, এটা হচ্ছে নিখুঁত। বুঝতে পারছো? একবারে ক্লিয়ার। নিপাতনের সিদ্ধ সন্ধি কোনটি? নিপাতনের সিদ্ধ সন্ধি কোনটি? উত্থান, উদ্যোগ, স্থান, বিশেষ নিয়ম।
পরিষ্কৃত পরিযোগকৃত বিশেষ নিয়ম, সংস্কৃতি সংযোগকৃতি বিশেষ নিয়ম, পতঞ্জলি, এই পতঞ্জলি হচ্ছে কি হবে, উত্তর হবে। আসো আমরা গল্প দিয়েছি, ছন্দ দিয়েছি, বৃহস্পতি ও বনস্পতি পরস্পর তস্কর, মানে কি চোর। তাহলে বৃহস্পতি ও বনস্পতি পরস্পর কি তস্কর, চোর, গোষ্পদ চুরি করে। বৃহস্পতির বয়স হচ্ছে 11, বনস্পতির বয়স হচ্ছে 16। চুরি করার সময় নায়িকা মনীষা দেখে আশ্চর্য হয়ে দৌড়ে গেল সিনেমার নায়ক হরিশ্চন্দ্রের কাছে ও শরৎচন্দ্রের কাছে। তার মানে বোঝা যাচ্ছে এই সিনেমার নায়িকা ডাবল টাইমিং করে। বলে কেমন টাইমিং করে, ডাবল টাইমিং করে। আস্তাগফিরুল্লাহ, এমনি হারাম হারাম দাব্বা হারাম দিয়ে দিছে। তাহলে সে মনীষা দৌড়ে দেখে আশ্চর্য হয়ে দৌড়ে যাবে নায়কের কাছে। আলহামদুলিল্লাহ, তো নায়ক দুইটা হয় কেমনে, হরিশ্চন্দ্র শরৎচন্দ্র নায়ক দুইটা হয় কেমনে, বুঝছো? যাক, আস্তাগফিরুল্লাহ, মাফ করো। তখন তারা বললো, এই যে এই দুই নায়ক বললো, কিংবা আলাদা ফোনে কলে বলেছে, কিংবা অন্য কোনো সিস্টেমে বলেছে, পরিচালক পতঞ্জলি, সিনেমার পরিচালক পতঞ্জলি বলেছে যারা এরকম চুরি করে, তস্কর, চোর, তারা কখনো দুলোকে মানে কি বেহেশতে প্রবেশ করতে পারবে না। শেষ। এমনি যদি তুমি 5 বার গল্প শুনো, তুমি এটা ভুল করবা? বলো ভুল করবা? আমার সাথে আরেকবার বলি, বৃহস্পতি বনস্পতি পরস্পর তস্কর, মানে চোর, গোষ্পদ চুরি করে, গরুর পা চুরি করে। ওকে, বৃহস্পতির বয়স হচ্ছে 11, বনস্পতির বয়স হচ্ছে 16। চুরি করার সময় নায়িকা মনীষা দেখে আশ্চর্য হয়ে দৌড়ে গেল, ডাবল টাইমার। এক হচ্ছে নায়ক হরিশ্চন্দ্রের কাছে, আর একটা হচ্ছে শরৎচন্দ্রের কাছে। আস্তাগফিরুল্লাহ। তখন তারা বলে যারা এরকম চুরি করে, চিট্টার বাটপারি করে, তারা কখন, পতঞ্জলি বলেছে পরিচালক, তারা কোনো দুলোকে প্রবেশ করতে পারবে না। তাহলে 10-এর উত্তর কি হবে? 10-এর উত্তর হবে হচ্ছে পতঞ্জলি। এবং তোমার শ্রদ্ধেয় হাসনাত স্যার এগুলো ভেঙে দিয়েছে। এগুলো কি করেছে? এগুলো সুন্দর করে ভেঙে দিয়েছে। কি করেছি? ভেঙে দিয়েছে। তাহলে টেকনিক প্লাস বেসিক ভেঙে দিয়েছি। ওকে, ভেঙে দিয়েছি। এবার আসো, তোমার ডানে যাবো, ডানে। এবার তোমার ডানে যাবো, ডানে। ডানের কি দেখে আসি, তোমার ডানে যাই, ডানে যাই, ডানে। আমি বলেছি টেকনিক বেস এটা বই, আমি আবার বলেছি টেকনিক বেস বই, মৌলিক বই না, টেকনিক বেস বই। শর্টকাটে পড়া আদায় করে নেওয়া, যেটা ক্লিয়ার করে, যেটা দিয়েছি ওর জীবন যেমন শেষ করে দিচ্ছি। মানে যে প্রশ্ন ধরছি ওই টাইপ প্রশ্ন আর যেমনই আসুক, যেভাবে আসুক, তুমি 100% আনসার করতে পারবা। সূর্য শব্দের সমর্থক শব্দ কোনটি? আচ্ছা, এবার আসো, এখানে উত্তর সবিতা হবে। এটা খুব গুরুত্বপূর্ণ, পরীক্ষা বিগত প্রশ্ন আসে, উত্তর কি? সবিতা। আসো, সূর্য শব্দের সমর্থক শব্দ মনে রাখার টেকনিক দুইটা আছে, দুইটা তাবিজ আছে। এখানে শুধু হাতের দিয়েছে, হাতেরটা, আর কোমরটা দিব অন্য জায়গাতে। কোমরটা দিব কখন? আর একটা ওই আর শেষ পর্যন্ত 2 পড়বো, 2 বা 3 বা অন্য জায়গায় দিয়ে রাখছে আমরা। এটা টেকনিক আর একটা। তো টেকনিকটা হচ্ছে এরকম, ভানু রবির ভাই, কার ভাই? ভানু রবির ভাই। ভানু সিংহ মানে কি? সূর্য। রবি মানে কি? সূর্য, আলো। ভানু রবির ভাই আফতাব, আফতাবের সাথে মিহিরের বোন সবিতার, তাহলে মিহিরের বোন সবিতার বিয়ের দিন ফুল আনতে দীনেশ ও ভাস্কর গেলেন। তাহলে আমরা ভানু রবির ভাই আফতাবের সাথে মিহিরের বোন সবিতার বিয়ের দিন ফুল আনতে দীনেশ ও ভাস্কর গেলেন ফুল আনতে। আলহামদুলিল্লাহ, কোন সমস্যা নেই। কিন্তু ফুল না পাওয়ায় 5 বন্ধু মিলে তপন বেটা, অরুণ, আদিত্য, অর্ক, মার্তণ্ড প্লাস্টিকের ফুল দিলেন। আস্তাগফিরুল্লাহ। পবিত্র দিন, বিয়ের দিন, পবিত্র দিন, সে জায়গায় তারা কি করছে? তারা হইতেছে ফুল দিছে, প্লাস্টিকের ফুল। আস্তাগফিরুল্লাহ, আল্লাহ মাফ করুক, আল্লাহ মাফ করুক। প্লাস্টিকের ফুল দিছে, এটা কিছু হইলো? আর বলি, ভানু রবির ভাই আফতাবের সাথে মিহিরের বোন সবিতার বিয়ের দিন ফুল আনতে দীনেশ ও ভাস্কর গেলেন, কিন্তু ফুল না পাওয়ায় 5 বন্ধু তপন, অরুণ, আদিত্য, অর্ক এবং মার্তণ্ড প্লাস্টিকের ফুল দিলেন। আস্তাগফিরুল্লাহ। তাহলে এডি করলে বিয়ে টিকবে? এডি করলে বিয়ে হবে? বিয়ে টিকবে? নাসিক্য বর্ণ হচ্ছে 7টি। কয়টি? 7টি। না থাকলে 5টি। ও, ইও, মূর্ধন্য, দন্তন্য, ম, আর হচ্ছে অনুস্বর, চন্দ্রবিন্দু। এগুলো সবগুলাই উচ্চারণে নাক লাগে। বলে কি লাগে? নাক লাগে। এর মধ্যে ধ্বনি হিসেবে গণ্য হয়েছে কয়টি? 3টি। নাসিক 3টি। ও, ন, ম, বাদ পড়ছে ইও, কারণ তার উচ্চারণ বহুরূপী। মূর্ধন্য দন্তন্য করা যায়, অনুস্বর ও করা যায়। চন্দ্রবিন্দু আধুনিকতায় নাই, আধুনিকতায় প্রয়োগ কম, চন্দ্রবিন্দুর আধুনিকতায় প্রয়োগ কম। এই কারণে এই মৌলিক 3টি হচ্ছে নাসিক্য ধ্বনি। উষ্ম বর্ণ 4টি, এই স, 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 হ। এখন এই উষ্ম বর্ণ কয়টা? ধ্বনি কয়টা? ধ্বনি 3টা। এই মূর্ধন্য স তালবস্য দ্বারা রিপ্লেস করা যায়, মূর্ধন্য স অলয় তালবস্য দ্বারা রিপ্লেস করা যায়। এই কারণে ভাষা বিজ্ঞানীরা, ধ্বনি বিজ্ঞানীরা মূর্ধন্য সকে বর্ণ হিসেবে রাখছে, চিহ্ন হিসেবে রাখছে, কিন্তু সাউন্ড ধ্বনি হিসেবে কি ফেলাই দিচ্ছে। তাহলে নাসিক উষ্ম ধ্বনি কয়টা? 3টা, 300। শীষ বর্ণ, প্যাচ লেগে যায়। শীষ বর্ণ ভাই 3টা। শীষ আসে, মনে রাখবা, অনেকে পড়াই বা অনেকে তোমরা পড়েছো যে উষ্ম বর্ণ আর শীষ বর্ণ সেম না হয়, সেমের মধ্যে সেম নাই। সেটা কি? মানে ওই দেখতে একই রকম, ডিজাইন এক, কিন্তু মানে কালার মানে কি বলে, ডিজাইন এক কিন্তু ওই মানে একই কালারের মধ্যে আলাদা ডিজাইন, ব্যাপারটা এরকম টাইপের। আসো, শীষ বর্ণ 3টা, 300। শীষ তোলা, শীষ মানে কি? বাঁশি বাদ ওইটা। আর শীষ ধ্বনি, ওই যে বললাম মধ্যন্য বাদ দেওয়া হয়েছে, তাহলে কয়টা আছে? 2টা আছে। আসো,
নাসিক ধ্বনি লাগবে 3, লাগবে 3, লাগবে কি, লাগবে 3, লাগবে 3, তাহলে উত্তর এটাই হওয়ার সম্ভাবনা আছে, লাগবে 3, উত্তর এটাই। উষ্ম ধ্বনি 4, ধ্বনি 3, এই যে 3, তার মানে এটা উত্তর, তার মানে কি উত্তর ঘ। এই আস্তাগফিরুল্লাহ, এটা ভুল হয়েছে, এই প্রশ্ন ভুল, কে বানাইছে এটা? প্রশ্ন ভুল দিয়ে উত্তর ভুল দিয়ে রাখছে, এটা বাদ, এটা বাদ। উত্তর ভুল হবে কেন? উত্তর কেন ভুল হবে? ওকে, এবার আসো, মনে রাখবা হয়ে জয়ে থাকলে, জফলা থাকলে মনে রাখবা জ ঝ কি হয়, জ ছ, বলো কি হয়, জ ছ, জ ছ। তাহলে হয় জফলা থাকলে জ ঝ হয়, ওই থাকলে কি দিব, ওই ওরসই দিব, তি আছে তি, আর হয় জফলা হয়ে যাবে কি জ ছ, ঐতিহ্য, উচ্ছ, সহ্য, দন্তস্ব তালবস্য হয়ে যাবে। এবং পরবর্তী বর্ণে রস্যিকা দীর্ঘা, রস্যিকা দীর্ঘা রিকার জাফলা যুক্ত খ থাকলে সেই স মানে সেই অটা হয়ে যাবে ও, তার কি দিলাম, সো দিলাম। সহ্য, দাহ্য, এরপর আছে কি অসহ্য, নেগেটিভ শব্দ, অচেঞ্জ হবে না, নেগেটিভ শব্দ অচেঞ্জ হবে না, অসহ্য। মুহ্যমান, অনেক বলে মুহমান, 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 না ভাই, হবে কি মুহ্যমান, কি হবে, মুহ্যমান, টান দিবা একটা, মুহ্যমান, মুহ্যমান। গ্রাহ্য, লেচ্ছ, গুচ্ছ, বাহ্য, এই হচ্ছে বাহ্য, বাহ্য, তোমার বলে বাহ্য, বাহ্য, উজ্জ, উজ্জ, ঐতিহ্য, ঐতিহ্য, না ঐতিহ্য থাকা ভালো না, এমনি বলা যাবে না, সুন্দর করে বলতে হবে, বলতে হবে ঐতিহ্য, সহ্য, অসহ্য, বাহ্য, গ্রাহ্য, লেজ্জ, তারপর হইতেছে কি আরো আছে বলো না, এই যে দাহ্য, মুহ্যমান, 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 উচ্চারণটা একদম এভাবে করতে হবে। ক্লিয়ার? শেষ প্রহর 2019 সালে আমি বই বের করেছিলাম, এটা মার্কেটে হিট বই ছিল আমার, আমি তখন শুরু মানে বইয়ের প্রথম বই নিয়ে আসা, ওই সময় আমি আমার জীবন যৌবন দিয়া আমি 1 মাসের মধ্যে 1000 বই স্টার্ট করি, তখন অনলাইন ফলাইন কিছু ছিল না, মুখে মুখে শেষ করে ফেলাইছি কোচিং টোচিং দিয়া। তো এই বইটা একটু হচ্ছে আমাদের পোস্টপোন ছিল, কিংবা আমার মনে হয়েছিল যে এই বইটাকে আমি শিল্প পর্যায়ে নিয়ে যাবো আর আধুনিকতা ছোঁয়া দিব এই বইয়ের মধ্যে। তো এখন আসলে মনে হয়েছে রাইট টাইম, এবং আমি কাজ করার জন্য আমি এক্সট্রা টাইম বের করেছি, এবং সেভাবে কাজ করতেছি, ইনশাল্লাহ পারবো। ওকে, আচ্ছা, এবার চলো 14 নম্বর প্রশ্ন চলে যাবো আমরা। 14 নম্বর প্রশ্ন কি বলেছে বন্ধুদের শুনো। 14 নম্বর প্রশ্ন বলেছে চার্টার, বলো কি বলেছে, চার্টার শব্দের বাংলা পরিভাষা কি? শ্রদ্ধেয় হাসনাত স্যার দিয়ে দিয়েছে বিজ্ঞপ্তি, সনদ, নথিপত্র, ভাষ্য। চার্টার, দেখো সার্কুলার মানে কি এই বিজ্ঞপ্তি, তাই না? আচ্ছা, চার্টার মানে কি সনদ, আর কমেন্ট মানে কি ভাষ্য, ফাইল মানে কি নথি। উত্তর কি হবে? উত্তর হবে হচ্ছে সনদ। উত্তর কি হবে? উত্তর হবে হচ্ছে সনদ। তাহলে এখানে ভুল আছে, এখানে কি আছে, এখানে ভুল আছে, উত্তর হবে কি, উত্তর হবে হচ্ছে সনদ। এই যে স্টার দিলাম, আমি লিখবো কি, আমি লিখবো হচ্ছে শরৎচন্দ্র, বলো কি লিখবো, আমি লিখবো হচ্ছে শরৎচন্দ্র, বলো কি লিখবো, আমি লিখবো শরৎচন্দ্র। তাহলে সন্ধি করলে কি হবে বাচ্চারা? সন্ধি করলে তুমি বলেছো যে দ্বিত্ব থাকলে প্রথমটা খণ্ডতা হয়ে যাবে, দিয়ে দিলাম। অবশিষ্ট রয়েছে কি, চন্দ্র রয়েছে, তার মানে এটা কি, এটা হচ্ছে নিয়মে, কি দিয়ে করলাম, নিয়ম দিয়ে করলাম। তাহলে এটা হচ্ছে নিয়মে শব্দ, নিয়মে হয়েছে। এবার চলে আসো, এরকম আরেকটা আছে, লেখকের নাম, বলো কার নাম, লেখকের নাম। এই লেখকের নাম খেয়াল করে দেখো, এরকম মানে ভাঙাড়ে জোড়া হয়ে গেছে। তাহলে এখানে কি হচ্ছে, এখানে কোনো নিয়ম কাজ করতেছে না, এখানে কোনো নিয়ম কাজ করতেছে না, এই জন্য এটা কি, এটা হচ্ছে নিপাতনে। এই জন্য কি এটা বলতো, এটা হচ্ছে নিপাতনে সিদ্ধ। এই কারণে কি এটা নিপাতনে সিদ্ধ, বুঝতে পারছো? এটার সাথে ব্যঞ্জন, তাহলে এখানে যাই আছে এখানে তাই আছে, এখানে যা আছে এখানে তাই আছে। তাহলে এস এম সামথিং নাম ভুলে গেছি। তোমার মন কি ঠান্ডা হয়েছে? হ্যাঁ বা না? মন ঠান্ডা হয়েছে না হয় নাই? মন ঠান্ডা না হইলে আবার দেখাবো, মন ঠান্ডা না হলে আবার দেখো, কই কই ওটা, কই 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 ওটা, এই যে সিনেমা, এই যে সিনেমা, এই দেখো তোমার শ্রদ্ধেয় হাসনাত স্যার, এই দেখো কই, এই দেখো শরৎচন্দ্র, বানান খেয়াল করো, খণ্ডতা আছে, কি আছে বলো তো, খণ্ডতা, এই দেখো কি আছে, খণ্ডতা আছে, বলো কি আছে, খণ্ডতা আছে। এটা হচ্ছে নিপাতনের সিদ্ধ। আর চয়ে চ, ওইটা নিয়মে, চয়ে চ নিয়মে। তাহলে জোরে বলো তোর মন ঠান্ডা হয়েছে, এটা খুব গুরুত্বপূর্ণ। এটা জগন্নাথ দেব দিছে এবং ঢাবিতে দিছে, এবং অনেক জায়গায় পরীক্ষা আসছে, এখন দিছে। সে সকাল থেকে যাই করছে, যদিও সে আছে, এটা হিসাবে কিরকম হবে, যাই। আর প্রশ্ন এমন ছিল, সে সকাল থেকে যাই করছে, বাক্যে যাই কিরকম হবে, এরকম হবে, যাই কোন ধরনের পদ। তোমার শ্রদ্ধেয় হাসনাত স্যার বেসিক ক্লাসে শিখাইছিল যে বাক্যের ক্রিয়ারে কান ধরবা, কারে কান ধরবা, বাক্যের ক্রিয়ারে কান ধরবা, ক্রিয়ার কান ধরার পরে প্রশ্ন করবা, এই বেটা কখন, কালবাচক, কোথায়, লোকেশন অবস্থান, কিভাবে, ধরনবাচক, কেমন, ধরনবাচক। তাহলে ক্রিয়ারে প্রশ্ন করবা কখন, কোথায়, কিভাবে, কেমন। কিটা প্রশ্ন করবা, কখন, কোথায়, কিভাবে, কেমন। তো বলতেছে এই বাক্যে সে যাই করতেছে, কেমন করতেছে, যাই, তার মানে কি হবে, চোখ বন্ধ করে ক্রিয়া বিশেষণ হলো কি বিশেষণ, ক্রিয়া বিশেষণ হবে। ওকে, আচ্ছা, কখন থেকে, সকাল থেকে, এই সকাল হবে কি, সকাল হবে, এটাও ক্রিয়া বিশেষণ, সকালও কি ক্রিয়া বিশেষণ, কি বাচক, এটা ধরনবাচক, সরি কালবাচক, টাইম বোঝাচ্ছে।
আমি কালকে যাব, কখন যাব? কালকে। কালকে হচ্ছে ক্রিয়া বিশেষণ। আমি ঢাকায় থাকি, কোথায় থাকি ভাই? ঢাকায়। ঢাকায় হচ্ছে ক্রিয়া বিশেষণ। রকেট দ্রুত চলে, কিভাবে চলে? দ্রুত, ক্রিয়া বিশেষণ। ধীরে ধীরে বায়ু বয়, কিভাবে? ধীরে ধীরে বায়ু বয়। পরে এসো, কখন? পরে, ক্রিয়া বিশেষ্য। সেটা কি হবে? ক্রিয়া বিশেষ্য। বুঝতে পেরেছো? ঠিকভাবে বললে কেউ কিছু বলে না, তাহলে ঠিকভাবে বললে কেউ কিছু বলে না, তাহলে ঠিকভাবে কিভাবে বললে? কিভাবে বললে? ঠিকভাবে। ওকে, গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, কিভাবে বৃষ্টি হচ্ছে? গুড়ি গুড়ি। এবারে চলো কোথাও ঘুরে আসে, কোথায়? কোথাও মানে কি লোকেশন বসায় দাও, তাহলে সবগুলো কি ক্রিয়া বিশেষণ? সবগুলো কি বলো? ক্রিয়া বিশেষণ। জব মানে এটা ফুল ব্যাকরণ। জব পার্ট এর সবাইকে টার্গেট করে করা হয়েছে, এবং এটা আমার জব মার্কেটে এত চাহিদা ছিল বলার মতো না। ফ্র্যাঙ্কলি স্পিকিং, বিলিভ মি, কিসের কিংবদন্তি, কিসের আলোক, এটা হিট ছিল। তারপর আমি প্রোডাক্টটা আমি চেষ্টা করতেছি আর ভালো করে নেশার জন্য, এবং দেখতে পাচ্ছেন কি আগের থেকে কিভাবে স্মার্ট হয়ে যাচ্ছে এবং কত সুন্দর হয়েছে, গর্জিয়াস হয়ে যাচ্ছে। এটা রিভিশন দেওয়ার জন্য অন শট মশা অন শট রিভিশন দেওয়ার জন্য বেস্ট। তো এখানে শেষ করছি। ভালো থাকো, যদি ইচ্ছা করতেছে না যাই, অনেক রাত হয়েছে, যাই যাই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।